আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি মোহাম্মদ হাসমতুল্লাহ, প্রভাষক জীববিজ্ঞান, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের চতুর্দশ অধ্যায়ের টিস্যু কালচার পাঠটি আলোচনা করব। এ পাঠে আমরা যা জানতে পারব তা হচ্ছে নিম্নরূপ: এই পাঠ সংশ্লিষ্ট সংজ্ঞাসমূহ এবং টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ। প্রথমে আমরা আলোচনা করব টিস্যু জিনিসটা কি। তা টিস্যু বোঝার আগে আমাদেরকে জানতে হবে কোষ কি। কোষ হলো জীবদের গঠন ও কাজের একক। এক বা একাধিক ধরনের একগুচ্ছ এই কোষ সমষ্টিকে টিস্যু বলা হয়। টিস্যু কালচার, কালচার মানে হলো চাষ বা সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়াই হলো টিস্যু কালচার। সংজ্ঞাটি আবার একটু বলছি যে একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়াই হলো টিস্যু কালচার। টিস্যু কালচারের জনককে গটিলিব হাবারল্যান্ড। উনি একজন জার্মান উদ্ভিদবিজ্ঞানী। তিনি হচ্ছেন টিস্যু কালচারের জনক, অর্থাৎ তিনি সর্বপ্রথম টিস্যু কালচার পদ্ধতির উদ্ভাবন করেন। এবার আমরা আলোচনা করব টিস্যু কালচারের মূলনীতি কি। উদ্ভিদের বিভিন্ন অংশ টটিপটেন্ট স্টেম কোষ থাকায় এর প্রায় যে কোনো অংশ থেকে হুবহু আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো সম্ভব। এটি টিস্যুর কালচারের মূলনীতি। টটিপটেন্সি, আমরা যে টটিপটেন্ট শব্দটি ব্যবহার করলাম, এ সম্পর্কে আমেরিকান জীববিজ্ঞানী মর্গান সর্বপ্রথম মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে। এই ক্ষমতাকে তিনি টটিপটেন্সি বলে অভিহিত করেছেন। এরপর আমরা আসবো মেরিস্টেম। উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে। উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে। এরপর আমরা আলোচনা করব এক্সপ্লান্ট। এক্সপ্লান্টটা হচ্ছে টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয়। আবার বলছি, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে এক্সপ্লান্ট বলে। এখন আমরা টিস্যু কালচার পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের পাঠ্য বইয়ে আঁকা টিস্যু কালচার পদ্ধতির চিত্রসমূহ দেওয়া আছে। আমরা এই আলোকে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়েতে এই টিস্যু কালচার পদ্ধতিটি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আলোচনা রয়েছে। আমি একটু বিস্তারিতভাবে একটু ভেঙে ভেঙে আলোচনা করব। সেক্ষেত্রে আলোচনাটি একটু বড় হলেও তোমাদের বিশেষ করে সৃজনশীল পরীক্ষায় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা রাখি। তো পাঠ্য বইয়ের সাথে তোমরা
মিল রেখে আমার আলোচনাটিকে যদি ভালো করে শ্রবণ করো অথবা তোমরা খাতায় নোট করে নাও, তাহলে তোমাদের এই টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ সংশ্লিষ্ট প্রশ্ন অ্যান্সার করা অনেকটা সহজ হবে বলে আশা রাখি। তাহলে আমরা আলোচনা শুরু করি। এখানে একটি কথা বলতে হবে যে টিস্যু কালচার জীব প্রযুক্তির একটি নতুন শাখা হলেও ইতোমধ্যে এই প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদ প্রজনন, উন্নত উদ্ভিদ প্রকরণ উৎপাদন এবং মানব উন্নয়নের ক্ষেত্রে প্রভূত সাফল্য অর্জিত হয়েছে। বিভিন্ন প্রকার উদ্ভিদ নিয়ে বর্তমানে গবেষণা চলছে এবং এসব গবেষণালব্ধ ফলাফল মানুষের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতিতে টিস্যু কালচার প্রযুক্তি ইতিমধ্যেই বিশেষ অবদান রাখতে শুরু করেছে। শুরুতে আমরা একটা আলোচনা করব টিস্যু কালচারের গবেষণাগার আসলে কীরকম হয়। সাধারণত টিস্যু কালচার গবেষণা কার্যক্রমটি সফল করার জন্য তিনটি কক্ষ থাকে। একটিতে সাধারণ কার্যক্রম যেমন মিডিয়াম প্রস্তুত করা এবং সংগৃহীত উদ্ভিদাংশ পরিষ্কারকরণ, অটোক্লেভ করা এ ধরনের কার্য সম্পন্ন হয়ে থাকে। আরেকটি কক্ষতে কালচার উপযোগী অংশগুলোকে জীবাণুমুক্ত পরিবেশে কালচার ভেসেলে প্রবিষ্ট করানো হয়। আর তৃতীয় কক্ষটিতে যে কালচার চেম্বার, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, আলোক তীব্রতা প্রভৃতি নিয়ন্ত্রণে রাখা হয়। এই নিয়ন্ত্রিত পরিবেশে কালচার ভেসেল সংরক্ষিত থাকে, যা নির্দিষ্ট সময় অন্তর কালচারকৃত উদ্ভিদাংশের বৃদ্ধি ও বিকাশ পর্যবেক্ষণ ও তথ্য লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব টিস্যু কালচারের জন্য কি কি যন্ত্রপাতির প্রয়োজন হয়। অনেক ধরনের যন্ত্রপাতি প্রয়োজন হয়। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে পেট্রি ডিশ, তারপরে কনিক্যাল ফ্লাস্ক, টেস্ট টিউব, এছাড়া এরকমভাবে মিডিয়াম তৈরি বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে। তো সাধারণত যন্ত্রপাতির ভিতরে থাকে ওয়াশিং বাকেট, নিক্তি, পিএইচ মিটার, অটোক্লেভ, অনুবেক্ষণ যন্ত্র, মাইক্রোটম, রেফ্রিজারেটর, ল্যামিনার এয়ারফ্লো ক্যাবিনেট, সেন্ট্রিফিউজ মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, স্যাকার, ব্লেন্ডার প্রভৃতি। কাচের উপকরণের মধ্যে থাকে টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, বিকার, পেট্রি ডিশ, মাপচং, পিপেট, বোতল ইত্যাদি। আর রাসায়নিক দ্রব্যের মধ্যে থাকে বিভিন্ন অজৈব লবণ, বৃদ্ধি হরমোন, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, চারকোল, ইস্ট, অ্যালকোহল, স্পিড, কার্বোহাইড্রেট। এছাড়া অন্যান্য উপকরণের মধ্যে থাকে কাঁচি, চিমটা, সার্জিক্যাল ব্লেড, সিকোটিয়ার, স্পেচুলা, ফিল্টার পেপার, অ্যালুমিনিয়াম ফয়েল, প্লাস্টিকের পাত্র। এরপরে যে কাজটি করা হয় যে টিস্যু কালচারের জন্য একটি সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশ দরকার। ব্যবহার্য সব উপকরণ জীবাণুমুক্ত করা প্রাথমিক কাজ। কালচার মিডিয়াম কোনোভাবে সংক্রমিত হলে মিডিয়াম আর ব্যবহার করা যায় না। কালচার মিডিয়ামের পাত্র অন্যান্য কাচের জিনিসপত্র গরম বায়ু ওভেনে 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে নির্বীজ করা হয়। ফরসেপস, নিডল, স্কালপেল, ফরসেপ বলছে যেটা চিমটা, নিডল বা সুই, বা স্কালপেল যেটা ব্লেডের মতো, যেটা তোমরা ব্যবহারিক ক্লাসে তোমরা দেখতে পাবে, ইত্যাদি উপকরণ বার্নারে গরম করে 95% অ্যালকোহলে ডুবিয়ে রেখে জীবাণুমুক্ত করা হয়। টিস্যু কালচার বিভিন্ন ধরনের রয়েছে, যেমন কক্ষমুকুল কালচার, মেরিস্টেম কালচার, মাইক্রো প্রপাগেশন, ক্যালাস কালচার ইত্যাদি অনেক ধরনের কালচার রয়েছে। তো আজকে আমাদের মূল যে টিস্যু কালচার যে ছবিটি দেওয়া আছে, আমরা এটা আলোচনা শুরু করব। তো এক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব যে মাতৃ উদ্ভিদ আর
এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্ট হলো ওই উদ্ভিদ অংশ যা টিস্যু কালচারে ব্যবহারের জন্য যাকে কোনো উদ্ভিদ থেকে পৃথক করে নেওয়া হয়। কাজেই এক্সপ্লান্ট নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্সপ্লান্ট শব্দের অর্থ হলো মাতৃ উদ্ভিদ। পর্ব বা পাতার শীর্ষ, কাণ্ডের শীর্ষমুকুল, পার্শ্বমুকুল এক্সপ্লান্ট হিসেবে ব্যবহৃত হয়। এরপরে তৈরি হয় আবাদ মাধ্যম। টিস্যু কালচার কাজের জন্য প্রাথমিকভাবে একটি কালচার মিডিয়াম তৈরি করা আবশ্যক। উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক উপাদান প্রয়োজন তার সমন্বয়ে এই মিডিয়াম তৈরি করা হয়। বিভিন্ন ধরনের মুখ্য গৌণ উপাদান অর্থাৎ মাইক্রো নিউট্রিয়েন্ট, ভিটামিন, সুক্রোজ, ফাইটোহরমোন প্রভৃতি এই মিডিয়ামে থাকা প্রয়োজন। মাধ্যমকে ঘন করতে জমাট বাঁধার জন্য এগার সঠিক মাত্রায় মিশাতে হয়। পরের ধাপটা হচ্ছে জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। আবাদ মাধ্যমকে কাচের পাত্রে নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করতে হবে। এরপর পাত্রটিকে নির্বীজকরণ যন্ত্রে দিয়ে জীবাণুমুক্ত করা হয়। অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 20 মিনিট রাখা হয়। তারপরে মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন। এক্সপ্লান্টকে নির্বীজ করে ইত্যাদিতে অ্যালকোহল দিয়ে নির্বীজ করে সম্পূর্ণ নির্বীজ অবস্থায় কাঁচ পাত্রে রাখা মিডিয়ামে স্থাপন করা হয়। তারপরে ধাপটি হচ্ছে ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। মিডিয়ামে এক্সপ্লান্ট তথা টিস্যু স্থাপনের পর পাত্রটিকে একটি বৈদ্যুতিক আলো, তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা সম্পন্ন নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়। এক্ষেত্রে বৈদ্যুতিক আলোকের মাত্রা থাকে 3000 থেকে 5000 লাক্স, তাপমাত্রা থাকে 25 থেকে 27 ডিগ্রি এবং আপেক্ষিক আর্দ্রতা থাকে 70 থেকে 75%। কয়েকদিন পর টিস্যুটি বারবার বিভাজিত হয়ে একটি কোষীয় মণ্ডে পরিণত হয়। এই মণ্ডটি হল অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ। এক্সপ্লান্ট মিডিয়ামে স্থাপন করার পর আলো ও তাপ নিয়ন্ত্রিত করে রাখলে যে অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ সৃষ্টি হয় এটি হচ্ছে ক্লাস থেকে একসময় অসংখ্য মুকুল সৃষ্টি হয়। পরের ধাপটি হল মূল উৎপাদক মাধ্যম স্থানান্তর ও চারা উৎপাদন। মুকুলগুলোকে সাবধানে কেটে নিয়ে মূল উৎপাদনকারী মিডিয়ামে রাখা হয় এবং সেখানে প্রতিটি মুকুল মূল সৃষ্টি করে পূর্ণাঙ্গ চারা গাছে পরিণত হয়। তারপর চারা টবে স্থানান্তর। উপযুক্ত সংখ্যক সুগঠিত মূল সৃষ্টি হলে পূর্ণাঙ্গ চারা গাছ কালচার করা পাত্র থেকে সরিয়ে নিয়ে ধীর প্রক্রিয়ায় সাবধানতার সাথে টবে স্থানান্তর করা হয়। এভাবে টিস্যু কালচারের মাধ্যমে চারা গাছ উৎপাদন কাজ সম্পন্ন করা হয়। তারপর প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। টব সহ চারা গাছকে কিছুটা আর্দ্র পরিবেশে রাখা হয়, তবে রোপিত চারা গাছগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়।
পূর্ণাঙ্গ চারাগাছগুলো সজীব ও সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমার এই আলোচনাটা ভালো করে বুঝতে পেরেছ। তোমরা এই আলোচনাটি শুনে বইয়ে যে তথ্যগুলো আছে ভালো করে স্টাডি করে এ সম্পর্কে তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে। আমার পরবর্তী ভিডিওটি হচ্ছে টিস্যু কালচারের ব্যবহার। আশা করি তোমরা সেই ক্লাসটিও তোমরা অনুসরণ করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।